গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড আইনের খসড়া অনুমোদন সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা প্রধানমন্ত্রীর। ত্রিবেদীর কাছে শেখ হাসিনার কার্যক্রম সম্পর্কে জানতে চাইল ঢাকা, মাঝে মধ্যে উকি ঝুঁকি মারছে আওয়ামী লীগ, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধী দলের নেতারা, অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না, নাহিদের হুঁশিয়ারি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুমের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে দেশের শিল্পাঞ্চলগুলোতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ বান্ধব অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে 1,25,000 বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌর বিদ্যুৎ সাশ্রয়ী সহজলভ্য করতে অর্থনৈতিক মডেল প্রণয়নের পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের নির্দেশনাও দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। শিল্পায়নের পাশাপাশি টেকসই পরিবেশ গড়ার নতুন লক্ষ্য স্থির করেছে সরকার। সচিবালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় দেশের প্রতিটি ইপিজিডে 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানি জুট মিলসের অব্যবহৃত জমি ও অবকাঠামোকে নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা পর্যালোচনা করা হয়। পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের জ্বালানি খাতে সাশ্রয়ী সমাধান আনতে সৌরবিদ্যুতের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন তিনি। বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ও সচিবালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। স্থানীয়ভাবে সোলার ইনভার্টার উৎপাদনে কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তার সিদ্ধান্তও হয়েছে। পরে মন্ত্রিসভায় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়োহান কু। এ সময় দুদেশের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ খাতে কোরীয় বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সাথে জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দেন তিনি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়া সম্ভব। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় প্রধানমন্ত্রী একথা বলেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন,
যে বাসাটিতে আপনি থাকেন যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিকশায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় এই আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে এই মানুষ বিকেলে বসতো, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনেবাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান করতে না পারে সে বিষয়ে ভারত সরকারের কাছে সহযোগিতা চেয়েছে ঢাকা। সোমবার বিকেলে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরটি আলোচনায় উঠে আসে। পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের হাই কমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও এ সময় আলোচনা হয়। আগামী 5 আগস্ট দলের একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে উপস্থিত থাকবেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে আসা খবরের বিষয়ে ভারতের অবস্থান জানতে চেয়েছে ঢাকা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ একথা জানান। যতবারই এই পলাতক আসামি বা আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে, সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরো চাই যে আমরা উন্নত হোক, সেটা ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরাও চাই না। এবং আমার বিশ্বাস, আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি বিষয় না। 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই, তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারে আতঙ্কের কিছু নেই, এগুলো বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে কিনা তদন্ত চলছে।
তবে উগ্রবাদী সংগঠন যেন মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তার জামিন বাতিলের বাংলাদেশে নিযুক্ত ল ফার্ম কাজ করছে বলে আবারও জানান তিনি। কেন তাকে জামিন দেওয়া হয়েছে সেটা তাদের আদালতের বিষয়। বেনজির আহমেদ অন্য দেশের নাগরিকও হতে পারেন বলে মন্তব্য তার। এনসিবি সমাবেশে হামলার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা তদন্ত চলছে বলে জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচন কবে হবে বিষয়টি নির্বাচন কমিশন দেখছে। বিরোধী দলের নেতারা শেখ হাসিনার সুরে কথা বলছেন, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না এমন ভ্রান্ত ধারণা ছড়ানোর তীব্র প্রতিবাদও জানান তিনি। এদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন সংসদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে, কিন্তু নানা উপায়ে রাজনীতিকে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা গণতন্ত্রের জন্য অশুভ লক্ষণ। আহমেদ সৌরারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা জার্নালিস্ট ইউনিয়ন ডিইউজে। এতে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা সরকারে এসে জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু করেছেন। সরকারকে সময় দিতে হবে। এখন শব্দ নিয়ে বিভেদ শুরু হয়েছে। সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে? বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা অত্যন্ত জরুরি বিষয়। আলোচনায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সংসদকে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা গেলে শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায় এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে এখানে বুঝে অথবা না বুঝে অন্য কারো চক্রান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন। সেক্ষেত্রেও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। আলোচনায় পেশাজীবীদের মূল্যায়নের দাবি জানান সাংবাদিক নেতারা। প্রশ্ন রাখেন, বিদেশ থেকে এনে বিভিন্ন জায়গায় পদায়ন হচ্ছে, দেশে সংগ্রামী ভূমিকা রাখাদের অবস্থান কোথায়? পদায়নের নামে দেশি বিদেশি লোক নিয়ে আসেন, আমাদের চেয়ে বেশি আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেওয়া হবে না, হুঁশিয়ারি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। বলেন, সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্বপ্ন দেখলে তা কখনোই সফল হবে না। গণভোটের রায় বাস্তবায়ন করেই বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। রিপোর্ট ওমর ফারুকের। শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে এক দফা শীর্ষক এ আলোচনা সভা। 24-এর এদিনে ঘোষণা আসে এক দফার, যার দুদিন পরেই আবেগের 36 জুলাই আর ক্যালেন্ডারের 5 আগস্টে পতন ঘটে ফ্যাসিবাদী সরকারের। সোমবার রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে এ আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে অংশ নেন দলটির শীর্ষ নেতা সহ আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। পুলিশ সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন হলে হবিগঞ্জে আলিফের চোখ হারাতে হতো না উল্লেখ করেন দলটির নেতারা। জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিতে গেলেও হয়রানি হতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। আজকে যখন আমার ওই সহযোদ্ধারা নিটোরে যায়, চক্ষু বিজ্ঞানে যায়, সিএমএইচ এ যেতে চায়, পিজিতে যেতে চায়, একজন সাধারণ রোগীর সাথেও যেই ধরনের ট্রিট করা হয়, তারা যখন পরিচয় দেয় তারা জুলাই যোদ্ধা, তারা তার চেয়ে বেশি সেখান থেকে একটা বিচ্ছিন্ন আচরণ তারা পেয়ে ফিরে আসে। আপনাদের প্রত্যেকটি ক্ষোভ আমাদের জন্য সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ যোগায়, আমাদেরকে, আমাদের উদ্দীপনা দেয় যে না, আমাদের এই বাবাকে, এই মাকে, এই ভাইকে, এই কন্যাকে ন্যায় বিচার পাওয়াই দিতে হবে। ওরা তথাকথিত আয়নাঘর বলে সম্বোধন করছে,
কেন? ওরা কি আমাদের জীবন্ত কিংবদন্তি তুলির ভাই বা আরমান ভাইকে দেখতে পাচ্ছে না? বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়ন করেই ক্ষমতায় থাকতে হবে বলে হুঁশিয়ারি করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিএনপি সরকারই দেশ পরিচালনা করুক, তারাই সরকার হিসেবে থেকে যাক। জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোট পেয়েছে, যে পদ্ধতির মধ্য দিয়ে হোক, তারা তো এখন সরকারে আছে, তারা দেশ পরিচালনা করুক, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে। এই গণভোটের রায় হয়ে যাওয়ার পরে আর ব্যাক স্পেস দিয়ে পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। গণভোট আমাদেরকে বলে যার হাসিনার ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, ফেসিবাদী ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, এখন আমাদেরকে সামনে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে হবে। সংস্কার বাস্তবায়ন না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে সংস্কার তাদেরকে বাস্তবায়ন করতে হবে, অন্যথা যে আন্দোলন আমরা চলমান চালু রেখেছি, শুরু করেছি, সে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। এনসিপি এবং সমমনা যে শক্তিগুলো রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে বাধ্য করব জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের গণরায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আহত শহীদ পরিবারের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এনসিপি নেতারা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা ৬ আসনের গ্যান্ডারিয়া ৪৬ নম্বর ওয়ার্ডের রাস্তা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, যানজট, পরিবেশ ও নিরাপত্তা সহ বিভিন্ন নাগরিক সমস্যার সরেজমিনে পরিদর্শন করেছেন এই আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার রাতে গ্যান্ডারিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন তিনি। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের বিষয়েও স্থানীয়দের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার পাশাপাশি মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এছাড়া গ্যান্ডারিয়ার রেল স্টেশন ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতিও পরিদর্শন করেন ইশরাক হোসেন। মহেশখালী এলএনজি গ্যাস টার্মিনালের যান্ত্রিক সমস্যার দ্রুত সমাধান, গ্যাস সংকট নিরসন ও জনগণের ভোগান্তি কমাতে সরকারকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল সন্ধ্যায় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে চলমান গ্যাস সংকট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার। আরও জানান, এলএনজি আমদানির উপর নির্ভরশীলতার কারণে গ্যাস সংকট প্রকট হচ্ছে। এর প্রভাব পড়েছে শিল্প, কারখানা ও পরিবহনের উপরও। চলমান সংকট বিদ্যুৎ উৎপাদনে প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে বিদ্যুতের দাম বাড়ারও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সংসদে সংবিধান সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কাজ করলেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ভুতুরে বিল বিষয়ে সরকার কোনো সমাধানে পৌঁছাতে পারেনি বলেও গোলাম পরোয়ার অভিযোগ করেন। সংকটের কারণে ব্যবসা, বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। আমরা আজকে জামাত ইসলামীর পক্ষ থেকে সরকারের কাছে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে এই গ্যাস সংকট দূর করার জন্য আমাদের গ্যাসের সংকট যেসব কারণে হলো, মহেশখালীর এলএনজি টার্মিনাল যেখান থেকে আমদানিকৃত গ্যাস সরবরাহ করা হয় সেখানকার যান্ত্রিক ত্রুটিটা খুব দ্রুত দূর করতে হবে, তা না হলে এটা হবে না। এবং যে সমস্ত গ্যাস ক্ষেত্র তিতাস, বিবিয়ানা, হবিগঞ্জ, রশিদপুর সহ প্রধান গ্যাস ক্ষেত্রের উৎপাদন বাড়াতে হবে, এখানে বিনিয়োগ প্রয়োজন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে সংগঠনটি। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু। সংগঠনের ঘোষণাপত্রে বলা হয়, ২৪-এর গণ অভ্যুত্থানের পর সবাই আশা করেছিল বাংলাদেশের সম্মুখ যাত্রার, কিন্তু জনগণ আবার হতাশ হচ্ছে। দেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আশা করেছিল তার কিছুই দেখা যাচ্ছে না। সেই হতাশ জনগোষ্ঠীকে রাজনৈতিক আশা দেখাতেই এই প্ল্যাটফর্ম। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রায় 50,000 শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলাদেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল এবং ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে অংশ নেবে। সব মিলিয়ে প্রায় 50,000 শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে। সকল ছেলে শিক্ষার্থীর জন্য এটি বাধ্যতামূলক, আর মেয়ে শিক্ষার্থীদের জন্য এটি ঐচ্ছিক বলেও জানান তিনি। সরকার সর্বাত্মক সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। সোমবার দুপুরে সচিবালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ নিয়ে এক সংবাদ সম্মেলনে মাহাদি আমিন এসব কথা জানান। টোটাল প্রায় 50,000-এর মতন শিক্ষা প্রতিষ্ঠান পার্টিসিপেট করবেন। সকল ছেলে শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক, প্রত্যেকটা টিম স্কুল থেকে টিম পার্টিসিপেট করবে, এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য এটা ঐচ্ছিক, ওনারা প্রয়োজন মনে করলে অংশগ্রহণ করবেন, এবং আমরা সরকারের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা এবং অনুপ্রেরণা দিয়ে ওনাদের পাশে ইনশাল্লাহ থাকবো। আমরা চাই দেশ জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসছেন যে আগামী শিক্ষা ব্যবস্থা হবে সেরকম, যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটবে। ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একযোগে দেশব্যাপী বেশ কিছু অনুষ্ঠান এবং প্রতিযোগিতা সারা বছরব্যাপী আয়োজন করবেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন, সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপন নির্দেশনা প্রধানমন্ত্রীর। ত্রিবেদীর কাছে শেখ হাসিনার কার্যক্রম সম্পর্কে জানতে চাইল ঢাকা, মাঝে মধ্যে উকি ঝুঁকি বাড়ছে আওয়ামী লীগ, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধী দলের নেতারা, অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না, নাহিদের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ।